প্রিয় হোসেনি ভাই আছেন, হোসেনি ভাই, রুবেল ভাই আছেন, চিস্তি আছেন, আপনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা আজকে আলোচনা শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো ভাই বলছিলেন যে আমরা একটু প্রিভিয়াস ক্লাসের মানে সামারি আলোচনার জন্য, মহিউদ্দিন ভাই বলছিলেন। আমি এখানে অল্প একটু সামারি আলোচনা করি, পরে মূল আজকে দ্বিতীয় পর্বে চলে যাই। প্রথম পর্বের যে বিষয়গুলো ছিল, মানসিক লক্ষণ নিয়ে মূলত আলোচনা ছিল। তো সেখানে আমরা অনেকগুলো মানসিক লক্ষণ আলোচনা করছি। তো আজকে আরো কিছু মানসিক লক্ষণ আমরা একটু অ্যাড করতে চাই, বা ওর মধ্যে একটু সামারিও করতে চাই। যেমন এই মেরুদণ্ড রোগীর যে পেশেন্ট, তার মধ্যে একটা বিষয় আপনারা পাবেন, প্রচন্ড রকমের একটা রোগ বাতিক। এই পেশেন্টের মধ্যে প্রচন্ড রকমের একটা রোগ বাতিক থাকে। মানে সে দেখবেন একটা হাসি দিয়ে, হয়তো হাসি দিল, পেটে একটু ব্যথা লাগলো, সে বলবে লিভারটা শেষ হয়ে গেল কিনা, লিভার কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কারো কোনো রোগ হইলে সে মনে করে সেই রোগটা তার আবার হয়েছে কিনা, বা মানে একটু এদিক থেকে ওদিক যদি হয়, সে মনে করে তার কোনো রোগ, বড় কোনো সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছে, সে হয়তো সুস্থ হবে না। এরকম একটা বিষয় তার মধ্যে আছে। যদিও আর্সেনিক অ্যালবামের মতো এর মধ্যে একটা আছে যে হয়তো আমার মানে রোগটা ভালো হবে না, আমি মারা যাব। আর্সেনিকে যেমন আছে যে ওষুধে কাজ হবে না, আমি মারা যাব। মেডিনিমে আছে যেমন রোগটা আমার ভালো হবে না, আমি হয়তো মারা যাবো। এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। এই রোগ বাতিকটা মেডিনিমের একটা প্রমিনেন্ট একটা লক্ষণ। আবার এর মানসিক লক্ষণের মধ্যে আরেকটা বিষয় আছে যে এরা কিন্তু, গত পর্বে আমি বলছিলাম যে প্রথমে একটু ধার্মিকটাই থাকে না। মানে প্রথমে দেখবেন অনেকেই আছে যে খুব এলাকার প্রভাবশালী, সে পাওয়ার নিয়ে চলে, বা হয়তো বা মানুষের উপর সে খুব জুলুম করে বা অত্যাচার করে। কিন্তু তার জীবনের একটা শেষ পর্যায়ে এসে সে মানে তখন একটা অনুশোচনা তার মধ্যে জাগে। এই যে একটা অনুশোচনা জাগে, বা তার সারা জীবনের কৃতকর্ম একটা বিতৃষ্ণা, অথবা একটা ভয়, বা সৃষ্টিকর্তার প্রতি তার একটা ভয় জাগে, তখন সে কি করে, খুব ধার্মিক হয়ে যায়। এবং এতটাই ধার্মিক হয়ে যায় যে ধরেন একদম টাইম টু টাইম ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেগুলো যেমন সে পালন করে, ঠিক অন্যদেরও সে আকৃষ্ট করে। এবং সে মনে করে, যেমন ধরেন নিজেও ধর্মান্তরিত হওয়া অথবা অন্যকেও ধর্মান্তরিত করা, এই বিষয়গুলো কিন্তু একটা পর্যায়ে তার মধ্যে চরম ভাবে দেখা যায়। মানে সেগুলির মধ্যে একটা মুক্তি চিন্তা করে যে আমি এই কাজগুলি করতে পারলে, বা যদি ধর্মীয় অনুশাসনগুলো বা যদি নিয়ম কানুনগুলা যদি আমি মানতে পারি, বা সৃষ্টিকর্তা ইবাদত যদি ঠিক মতো করতে পারি, হয়তো আমার এগুলো মাপ পাইতে পারি। এই জন্য উনি কি করে, একটা মানে প্রথমে খুব অত্যাচারী, বা ধরেন জোর জুলুমকারী যদিও হয়, অনিয়মকারীও যদি হয়, শেষ পর্যায়ে গিয়ে সে মারাত্মক টাইপের একটা ধর্মীয় ভাব তার মধ্যে চলে আসে। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সে একটা মানে প্রায় তার মধ্যে একটা আক্রমণাত্মক একটা চিন্তা ভাবনা থাকে। যদিও মেডেলিনের মধ্যে একটা বিরুদ্ধ লক্ষণ আছে, মানে সে কখনো ভালো কখনো খারাপ, এরকম একটা বিষয় থাকে। আবার ধরেন মেডেলিনের রুগী, সে যেমন ওই ব্র্যাটা কার্ভের মতো বোকা বকেশ্বর বা বুদ্ধিহীনতা তার মধ্যে থাকে, বা শারীরিক একটা খর্বতা তার মধ্যে থাকে, ঠিক তেমনি তার মধ্যে কিন্তু একটা মানে তীক্ষ্ণ বুদ্ধি তার মধ্যে আছে। তীক্ষ্ণ বুদ্ধিও তার মধ্যে যেমন আছে, আবার সে কিন্তু অত চটপটে বা মানে খুব ব্রেনি এরকম কিন্তু হইতে পারে। তার মানে ব্রেনি হইলেই যে সে মেডেনো হবে না এরকম না, তার মধ্যে আরো প্রমিনেন্ট লক্ষণগুলো আমরা দেখে নেব। শুধু এটাই না, সে এতটাই আক্রমণাত্মক বা এতটাই সে নিষ্ঠুর হইতে পারে যে ধরেন অনেক বাচ্চাদের দেখবেন যে কীট পতঙ্গ যে মেরে ফেলে বা প্রাণী অত্যাচার করে। অনেকে দেখবেন গ্রামে হয়তো সিম্পল কোনো সমস্যা, একটা গরু হয়তো কারো একটা ধান বা কিছু একটা মুখ দিছে, সে গরুটার তো পা কেটে দিছে, অথবা তাকে গরুর অথবা ছাগল হইতে পারবে, অন্য কোনো যে কোনো, বা মুরগি কারো হয়তো ইয়ার মধ্যে মুরগি গেল ধান খাইলো, মুরগিটাকে সে মেরে দিল। এরকম টাইপের কিন্তু হইতে পারে। শুধু এইটাই না, সে কিন্তু সেই নাক্স বম বা হিপারসাল, যেমন আপনার গিয়ে যদি যখন সে রাগ হয়, তখন সে নিজের বাচ্চাও কিন্তু আগুনে ফেলে দিয়ে মারতে দ্বিধা করে না। এরকম একটা সিমটম যেমন আছে, ঠিক এই মেডেলিনের রোগী কিন্তু
সে যে নিজের বাচ্চা, সে বাচ্চার সাথে কিন্তু সে নিষ্ঠুর আচরণ করতে পারে, তাকে মারতে পারে বা ধরেন খুব কঠোরভাবে বা শাসন করতে পারে। এরকম একটা বিষয় তার মধ্যে আমরা পাই, যেটা আমরা যে নাক্স বম বা হাইপারসালফে পাই, যে বাচ্চাটাকেও সে আগুনে ফেলে দিতে অথবা মেরে ফেলতেও দ্বিধা করে না। তো এই জায়গাটা নাক্স বম বা হাইপারসালফের মতো এই একটা মানে ভালো একটা মেডিসিন। তো এরপর হচ্ছে তার মধ্যে একটা স্নায়বিক দুর্বলতা কাজ করে। এই যে আমরা অনেকেই বলি যে তার মধ্যে একটা ভয় কাজ করে, পিছনে কেউ হাঁটতেছে যখন উনি অন্ধকারে থাকে বা যখন অন্ধকারে হাঁটে, যে পিছনে কেউ হাঁটতেছে তাকে ফলো করতেছে, এই যে বিষয়টা যে আমরা বলি এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তার স্নায়বিক একটা মানে দুর্বলতায়, স্নায়বিক দুর্বলতার কারণে যখন সে রাতে একা একা হাঁটে, সে মনে করে পিছনে কেউ হাঁটতেছে অথবা হিস হিস করে শব্দ করতেছে বা ফিস ফিস করে কথা বলতেছে। শুধু এটাই না, সে যদি রাতে অন্ধকারে মানে রুমের মধ্যে ঘুমায়, তখনও কিন্তু সে তার মধ্যে একটা ভয় কাজ করে। সে মনে করে ওই আশেপাশের মধ্যে থেকে উকি দিচ্ছে অথবা কোনো দানব মানে সামনে দাঁড়িয়ে আছে, অথবা মনে হয় যখন শুয়ে থাকে চোখ বন্ধ করে মনে হয় বালিশের কাছে কেউ বসে আছে, দাঁড়িয়ে আছে, বা ঘরের মধ্যে কোনো একটা শক্তি বা কোনো একটা জিন বা ভূত বা এরকম কিছু একটা মানে অশরীরী কোনো একটা আত্মা তার ঘরের মধ্যে মনে করে, ঘরটা ভার ভার মনে করে, রুমটা, এরকম একটা অনুভূতি তার মধ্যে কাজ করে। এর কারণ হচ্ছে তার সেই স্নায়বিক দুর্বলতা হচ্ছে মেন। এই জন্য অনেক বাচ্চা বা বয়স্করাও দেখবেন ঘরে লাইট বন্ধ করে ঘুমাইতে পারে না, অন্তত ডিম লাইট জ্বালিয়ে রাখবে, বা গ্রামে হইলে তো হারিকেনটা জ্বালিয়ে রাখবে, অথবা মানে কোন একটা আলোর সে ব্যবস্থা করে তাই ঘুমাইতে হয়, নাহলে সে ঘুমাইতে পারে না। মেডিনাম রোগীর আর একটা বড় লক্ষণ সেটা হচ্ছে তার অতিরিক্ত যৌনতা। যৌনতাটা তার মধ্যে এমন যে অতি অল্প বয়স মানে 2-3 বছর বয়স থেকেই তার মধ্যে যৌনতার লক্ষণ প্রকাশ পায়, এবং সে একটা বয়সে গিয়া বা পরিণত বয়সে গিয়া অথবা এরকম হইতে পারে ধরেন সে কৈশোর যৌবন কৈশোর বয়সে অথবা যৌবন কালে অনেক অবৈধ সম্পর্ক সে স্থাপন করে। তার মধ্যে একটা বিষয় থাকে, সে বেশিরভাগ আবেগে প্রেম করে। এই যে আবেগ তার মধ্যে, সেই আবেগে যখন সে প্রেম করে, এই জন্য তার প্রেমটা বেশি দিনে থাকে না, তার কিন্তু প্রেমটা অল্প দিনে নষ্ট হয়ে যায়, কারণ আবেগের জিনিসটা বেশি দিন থাকার কথা না। হয়তো আমরা যদি বাংলা সিনেমা দেখি, দেখবেন সেখানে ঢাকা শহর থেকে কোটিপতি বা কোনো কোম্পানির মালিক সে হয়তো গ্রামে গেল, হয়তো বা অনেক সময় যেটা দেখা যায় যে হয়তো গ্রামে ঘুরতে গেছে, অথবা তার চা বাগান আছে, সে চা বাগানের ওইখানে ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। ওই ছেলে হয়তো ওইখানে কোনো একটা চা বাগানের শ্রমিকের গরিব সুন্দরী মেয়েকে দিয়ে প্রেমে বললো। এরপর তো কত কাহিনী হয়, কষ্ট যন্ত্রণা কত কিছু পরে হয়তো বা নায়ক নায়িকা বাঁচতেও পারে, মরতেও পারে, নানান কষ্ট সহ্য করে। এই যে ঘটনা, এই ঘটনা তো শুধু তার আবেগের জন্য হয়েছিল, কারণ সে তার স্ট্যাটাস, মেয়ের স্ট্যাটাস, অথবা সে কোনো একটা পরিস্থিতি যদি হয় মানে বিরূপ কোনো পরিস্থিতি যদি হয়, তাকে ট্যাকেল দিবে বা ধরেন সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, এইটা কিন্তু তার দখলে নাই, সে জানে। তারপরও এই আবেগের কারণে সে হয়তো প্রেম করে, এই জন্য সে অনেকগুলো প্রেম করতে পারে, এবং এই যেহেতু অনেকগুলো প্রেম করে, এই জন্য সেখানে অবৈধ সম্পর্কের একটা সম্ভাবনা তার বেশি থাকে। তার মধ্যে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে বদ্ধমূল ধারণা, যেটা থুজার মধ্যে একদম চরম মাত্রায়। এই জন্য কিন্তু যে সূচিবায়ু যে আমরা কথাটা বলি, সেখানে যেমন থুজা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এই যে বদ্ধমূল ধারণা, এটা সূচিবায়ের মতো না, বাট অন্য অন্য জায়গায় যদিও সূচিবায়ের মতো আছে, আপনার মেডিডোনামে পাবেন যে বারবার সে হাত ধোয়া একটা তার একটা সিমটম আছে। তারপরেও এর মধ্যে এই বদ্ধমূল ধারণাগুলো বেশি প্রকাশ পায় তার বিভিন্ন কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণ। এইখানে একটা বদ্ধমূল ধারণা, ধরেন অনেকে আছে চিন্তা করে, ধরেন সে বাসা থেকে বেরোইতেছে, ওটা শব্দ হয়েছে, বেরোয়া যাবে না, অথবা তার মধ্যে কিছু থাকে যে এইভাবে তার এই কাজটা করতে হবে, এর বাইরে গেলে হবে না, বা মানে ধরেন সে প্রত্যেক মাসের কিছু তারিখ থাকতে পারে নির্ধারিত, যে এই তারিখে সে কাজে হাত দিবে, অথবা এই সময় সে কাজ করবে না, সব করাই দিতে পারবেন না, মানে এইরকম কিছু বদ্ধমূল ধারণা তার মধ্যে থাকে। আবার ধরেন
উনি যদি ওনার মধ্যে যদি হয় যে যেটা প্রথমে বললাম যে খুব অত্যাচারী বা নিষ্ঠুর প্রকৃতির যদি হয়, উনি যদি পরে খুব ধার্মিক ব্যক্তি হয়, তার মধ্যে এমন একটা বদ্ধমূল ধারণা হয়, মনে করেন ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, সে ওই যে ধরেন উপাসনালয়ে যাওয়া, মসজিদে যাওয়া অথবা মন্দিরে যাওয়া, গির্জা যাওয়া, ত্যাগোড়ায় যাওয়া, এই যে বিষয়গুলো ঝড় বৃষ্টি থেকে থামাইতে পারবে না, মানে ওইখানে সে যাবেই। অথবা এরকম যে বিষয়গুলো আছে, একটা প্রচন্ড একটা বদ্ধমূল একটা ধারণা তার মধ্যে চেপে বসে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা হচ্ছে লুকানো বা তার মধ্যে হাইড করা একটা প্রবণতা। এটা পূজার মধ্যেও আছে, বাট মেডিটেশনের মধ্যে সেই লেভেলের, মানে তার কোনো কৃতকর্ম কোনো কাজ অন্যে জেনে যাক, সে সেটা সহ্যই করতে পারে না বা ইয়েও করে না। এই জন্য কি করে, তার মধ্যে গোপন কাজ করার প্রবণতা জাগে। আর এই যে গোপন কাজ করার প্রবণতা জাগার কারণে ওই যে অবৈধ সম্পর্ক বললাম, এই বিষয়টা তার মধ্যে চলে আসে। কারণ এই সমস্ত কাজ তো গোপন কাজ, এবং উনি গোপন কাজ করতে বেশি পছন্দ করেন, এবং সে অত্যন্ত গোপন প্রিয়। এটা মেডিটেশনের খুব একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং দেখেন, যদি আমরা এই জায়গাটায় যদি চিন্তা করি, তাহলে আমরা যেতে পারি ব্যাগে বলতে, অনেক মনীষীরা বলছেন যে যারা মেডিটেশনের রোগী, মেডিটেশনের ঠিক বলা নাই, বলা হয়েছে এভাবে যে যারা বাতের ব্যথা, মানে বাতের ব্যথা যদি কারো হয়, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সব ক্ষেত্রে যে না মানে হবে তা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে তার পূর্বপুরুষের কারো না কারো গনোরিয়া ছিল। যেহেতু তার পূর্বপুরুষের গনোরিয়া ছিল, সেই গনোরিয়াকে সাপ্রেস্ট করার পরে তার এই বাতের ব্যথাটা হয়েছে। তার মানে দেখেন, যদি গনোরিয়া সাপ্রেস্ট থাকে, তার মানে কি, যদি পূর্বপুরুষ সেই গনোরিয়া আক্রান্ত হয়, তাহলে তারাও গোপন করছিল। এই যে গনোরিয়া তার হয়েছিল, সেটা প্রপার ট্রিটমেন্ট হয় নাই। যদি হইতো তাহলে এই পর্যন্ত ছড়াইতো না। যেহেতু সেটা প্রপার ট্রিটমেন্ট হয় নাই, এই জন্য সেটা কি হয়েছে, যে গোপনে গোপনে তার বংশ পরস্পরে গোপনে গোপনে তো প্রভাবিত হইতেছে। ফলে এই যে তার যে অবৈধ কাজ বা এই যে গোপন প্রিয়, এই যে গোপন সে ভালোবাসে, এর পিছনেও কিন্তু তাহলে আমরা বলতে পারি যে সেই গোপন ভাবে যেহেতু জিনিসটা আসছে, আর এখানেও সে সেই গোপনটা ধরে রাখছে, ধারাবাহিক ধরে রাখছে। এখানে একটা লিঙ্ক তার এখানে যদিও থাকে। এরপরে এই গোপনীয়তার জন্য সে যে জিনিসটা করে, ধরেন তার সামাজিক ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, এইগুলাকে সে মানে কখনো প্রকাশ করে না। অনেকে দেখবেন আপনার বাড়ির কাছে বা কাছাকাছি অনেক বড় পজিশনে জব করে অথবা অনেক পাওয়ারফুল ব্যক্তি, বাট সে পাওয়ার প্লে করে না। শুধু এইটাই না, আপনারা মানে আমাদের রুগী যারা আছে বা আমাদের চারপাশে দেখবো, অনেকে হয়তো আছে ধরেন মানুষ উপকারই করে বা মানুষকে অনেক দান ধ্যান অনেক কিছু করে, বা অন্যে যায় না, সে গোপনে গোপনে করে। এই যে গোপন একটা বিষয়। আবার কেউ দেখবে এটা করে নাম কামানোর জন্য। হয়তো মনে করেন সে এই বন্যার সময় 5 প্যাকেট হয়তো বা সে ত্রাণ দিবে বা চাল দিবে, সেটার জন্য বিশাল এক সাংবাদিক সম্মেলন অথবা ইউটিউব চ্যানেল নিয়ে একদম বিশাল হাইলাইট করে, এরকম একটা অবস্থা। আবার মেডিটেশনের রোগী যদি হয় বা পূজা রোগী যদি হয়, এরা প্রচন্ড রকম হাই, এরা সাধারণত নিজেকে বা নিজের পাওয়ার হাইট মানে প্লে করতে চায় না। কিন্তু তাদের একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, এরা একটা জিনিস বিশ্বাস করে যে ক্ষমতাকে যদি ব্যবহার করা হয়ে যায়, মানে যত ক্ষমতা আপনি ব্যবহার করবেন, তত কিন্তু ক্ষমতা আপনার মানে আপনি দুর্বল হয়ে পড়বেন। আর ক্ষমতার তো লিমিট থাকে। ধরেন আপনি যদি এই দেশের শৃঙ্খলার জন্য ধরেন আপনি প্রথমে যদি বিডিআর দিয়ে কাজ করতে পারেন, তারপর ধরেন পুলিশ দিয়ে কাজ করতে পারেন, আর্মি দিয়ে কাজ করতে পারেন, এবং সেখানে কিছু বিষয়ও আছে যে আপনি হয়তো মানুষকে বুঝাইতে পারেন, তাকে সেখান থেকে আপনি নর্মালাইজ করতে পারেন বা মৃদু মানে পাওয়ার প্লে করতে পারেন বা প্রহার করতে পারেন। বাট তখন আপনি দেখা গেছে অনেক মানুষকে আপনি প্রচন্ড কষ্ট দিচ্ছেন বা কিছু ইয়া করতেছেন, তার মানে পাওয়ার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। ঠিক এই মেডিটেশনের বা পূজারবিক যারা আছেন, তারা এই জন্য ওই পাওয়ার গুলোকে কোনো পাওয়ারে প্লে করতে চায় না। অনেক ধার্মিক ব্যক্তি দেখবেন অনেক তাদের পাওয়ার বা অনেক শক্তি মানে আধ্যাত্মিক শক্তি, বাট তারা কিন্তু সেই ওইটাকে মানুষকে বুঝতে দেয় না। তাদের কাছে যদি লোক যায় তাদের উপকার করে, ঠিক আছে, বাট তারা মানে হাইলাইট করে না যে এইটা আছে সেইটা আছে, এরকম কিছু করে না। এটা কিন্তু মেডিটেশনের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এরপরে যদি ইয়াতে যাই আমরা, সেই যৌন জায়গায় যদি আমরা একটু যাই, তাহলে সেখানে আর কিছু বিষয় দেখতে পাই। বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের দেখতে পাবেন যে তারা যৌনেন্দ্রিয়ে বারবার হাত দেয়। মানে ছোট ছোট বাচ্চা দেখবেন সে প্যান্টের ভিতরে হাত দিয়ে তার যৌনাঙ্গ ধরতেছে, হয়তো ঘষতেছে,
এরা আবার একটা কাজ করতে, সেটা বয়স্কদের বা বাচ্চাদের দেখবেন, তারা মানে বুকের উপর ভর করে উবু হয়ে ঘুমায়। এই যে উপুর হয়ে যে তারা ঘুমায়, তারা কিন্তু তখন কি করে, ঘুমানোর পরে তাদের যৌনাঙ্গ যখন কাপড়ের সাথে মানে অ্যাটাচড হয়, তারা অনেক মজা পায়। একটা পর্যায়ে কাজেরটা মানে কাপড়ের সাথে বা বিছানা চাদরের সাথে তারা যে মানে তাদের যৌনাঙ্গে যে যদি বলি যে ঘষে বা ইয়া করে, টাচ লাগে, তাদের স্বপ্নদোষ হয়ে যায় কিন্তু। এই জন্য দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা পড়ে 5-6 পড়ে, তাদের স্বপ্নদোষ হয়ে গেছে। শুধু এইটা না, তারা মাস্টারবেশনও শুরু করে, এ একদম ছোটবেলা। আর বড়দের মধ্যে তো আছে। এবং একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে যৌন রোগীগুলা দেখি, যারা অপচিকিৎসা করে, যারা জিনসেন বা বিভিন্ন ধরনের যে মেডিসিন গুলি দেয়, মানে ওয়ান টাইম যে মেডিসিন গুলো দেয়, তার মধ্যে বিভিন্ন হরমোনাল ইয়া থাকে, যুক্ত থাকে। তো ফলে হয় কি, ওয়ান টাইম কাজ করে বাট পার্মানেন্ট কাজ করে না। তো এই কারণে আপনি যদি এই রুগীটাকে যদি হিস্ট্রি নিয়ে দেখেন, যে না সে হাইট করে বা তার এরকম প্রবলেম আছে যে তার অতিরিক্ত যৌন চাহিদা, বা সে প্রচুর মাস্টারবেশন করে, অথবা জনের হাত দেয়, হয়তো মোবাইলে কথা বলতেছে, রাস্তার মধ্যে থাকবে মোবাইলে কথা বলতেছে, আর আঘাত দিয়ে হয়তো সে প্যান্ট হয়তো তার জনেন্দ্রিয় ধরে সে ইয়া করতেছে। মানে এই যদি তার যে কোনো প্রেমিকা বা কোনো ওয়াইফের কাছে কথা বলতেছে বিষয় এরকম না, বা প্রেমিকের সাথে কথা বলতেছে এরকম না, এটা তার অভ্যাস। সে অন্য কারোর সাথে, ভালো মানুষের সাথে কথা বলতেছে, তার সিনিয়রদের সাথে বা সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতেছে, বাট সে জনেন্দ্রিয় দেখবেন যে হাত চুলকায় বা ইয়া করে। এই যে প্রবণতাগুলা, এটা কিন্তু মেডোনিয়ামের একটা বড় লক্ষণ। তো এই জন্য তারা খুব দ্রুত মানে যৌন দুর্বল হয়ে পড়ে। যদি আপনি তাদেরকে উপযুক্ত ট্রিটমেন্ট যদি দিতে পারেন এবং সঠিক চিকিৎসা করে যদি আপনি মেরিনাম দিতে পারেন লক্ষণ সাদৃশ্যে, তাহলে দেখবেন এই ওয়ান টাইম ওষুধ দেওয়ার কোনো দরকারই পড়ে না। এই ওষুধ গভীর থেকে আস্তে 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 সুস্থ করে দেবে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব মানে জানা বা খুব মনে রাখা দরকার। আবার মানসিক আর খুব একটা না দিয়ে আমরা একটু শারীরিক লক্ষণের দিকে যাই। শারীরিক যে নির্দেশক লক্ষণগুলো আছে, সেই লক্ষণের মধ্যে প্রধান যে লক্ষণ, সেটা হচ্ছে শিশু গ্রীষ্মকালে নানা প্রকার পেটের রোগে ভোগে। এই যখন তার দেখবেন গ্রীষ্মকাল আসছে বা গরমকাল আসবে, সে 2 দিন পরে পরে তার পেটের সমস্যা, কিন্তু ওরকম কোনো কারণ নাই। মানে তার খাওয়া দাওয়া বা এই যে বিষয়গুলো যে অনিয়ম, বা সে যে পচা বাসি গান্দা খাবার খাচ্ছে, বিষয় তো এরকম না। তারপরেও তার পেটে সমস্যা হয়। এইখানে যদি আপনি এটা পান, তাহলে সেক্ষেত্রে মেডোনিয়াম ওষুধের দিকে যেতে খুব সহজ হবে এবং অন্যান্য লক্ষণ নিলে আপনি আসতে পারবেন। তবে একটা লক্ষণই তো হবে না, আপনি কয়েকটা লক্ষণ দেখবেন। তো আমি চেষ্টা করতেছি সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আলোচনা করতে, যেখানে হয়তো 2 বা ততোধিক লক্ষণ যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে রোগীকে আরো করা যাবে। এই রোগীর মধ্যে শ্বাসকষ্টের একটা সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটা দেখবেন তার যদি কাশি বা শ্বাসকষ্ট হয়, সে যে কাজটা করে উপরে শোয় এবং যেটা করে হাঁটুর উপরে ভর দিয়ে শুলে, এবং তার যদি বালিশে তার মাথা দেয়, তাহলে তার শ্বাসটা নিতে একটু সহজ হয়। যেটাকে আমরা বলতে পারি হযরত মুহাম্মদ পেয়ার্স পজিশন। মানে আমরা যখন পেশেন্টকে পরীক্ষা করতে, অনেকগুলো পজিশন আছে না, ধরেন আপনার কি আছে, ডান পাশে সে শুবে, বাম পাশে শুবে, চিত হয়ে শুবে, বুট হয়ে শুবে, এরকম আছে। যেটা হচ্ছে ওই যে আমরা যে মানে নামাজ পড়ার সময় যে পজিশনটা, এটাকে হযরত মুহাম্মদ পেয়ার্স পজিশন বলা হয়। ঠিক এভাবে সে শুবে, মানে হাঁটুর উপরে ভর দিবে, তার যে খাট বা ফ্লোরে হাঁটুর উপরে ভর দিবে, আর মাথাটা থাকবে তার বালিশের উপরে। এভাবে সে নিচু হয়ে বা উবু হয়ে থেকে সে শ্বাস নিবে। যদি এভাবে সে শ্বাস নেয়, তাহলে তার শ্বাসটা একটু ইজি হয় বা সহজেই হয়। এখন দেখেন, যদি কেউ এভাবে একটু ডিটেলস প্রশ্ন না করে রোগীকে যদি বলে আপনার শ্বাসকষ্ট কেমন, হ্যাঁ শ্বাসকষ্ট আছে, নিতে কষ্ট না ছাড়তে কষ্ট, বললো ছাড়তে কষ্ট নিচে কষ্ট, সে 1-2টা ওষুধ দিয়ে দিল, এরকম ট্রিটমেন্ট হবে না। সেই জন্য তার এই বিষয়গুলো একটু ক্লিয়ার হইতে হবে যে আপনি কোন পজিশনে থাকলে আপনার মানে শ্বাসকষ্টটা আরাম হয় অথবা একটু ভালো লাগে, এই বিষয়টা আমার মানে রোগীর কাছ থেকে নিতে হবে। এরপর দেখে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে তার শ্বাস নিতে কষ্ট হয় না, কিন্তু ছাড়তে কষ্ট হয়। আমরা সাধারণত কি দেখি, যে নর্মালি তো
নিতে কষ্ট হওয়ার কথা, যে মানুষ যখন শ্বাস টেনে নিবে, যে অক্সিজেন যুক্ত রক্ত, মানে আমরা অক্সিজেন যুক্ত রক্ত নেই এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ছাড়ি। এর কারণ হচ্ছে এখানে যে আমাদের যে রক্তের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের সাথে রক্তটা মিলে প্রত্যেকটা সেলে সেলে চলে যায়। আবার প্রত্যেকটা সেল যখন তার যে স্বাভাবিক যে কাজকর্ম, সেই কাজকর্ম যখন করে, তখন সেখানে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো, সেটা আবার আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন সেটা বের হয়ে যায়। তাহলে দেখেন এই রোগীর ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? তার প্রবলেমটা হচ্ছে এরকম যে সে শ্বাস নিতে পারে, কষ্ট হয় না। সে শ্বাস নিতে তার কষ্ট হয় না, সে অক্সিজেনযুক্ত শ্বাস বা বায়ু নিচ্ছে, তার সেলেও যাচ্ছে, বাট সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা যে মানে বের হয়ে যাবে, সে যে রিডিউস করবে, সেটা করতে পারতেছে না। এই জন্য তার শ্বাসকষ্টটা আরো বেশি হয়। এখানে সাধারণত আমরা প্রত্যেকটা মানুষ ওয়েস্ট আমরা পাস করি, বা ডাস্ট যদি আমরা বলি, সেগুলো 3 ধরনের পাস হয়। এর মধ্যে ধরেন একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে আপনার এই যে গ্যাসীয় বা যে বায়বীয় যে বিষয়টা। এই বায়বীয়র মধ্যে কিন্তু হচ্ছে এই আপনার কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য যে গ্যাসীয় উপাদান আছে, এগুলো আমরা বের করে দিই। তো এইখানে গিয়ে সমস্যা হয়। আবার ধরেন যদি লিকুইড হয়, লিকুইড বজ্র কিন্তু সাধারণত বের হয় প্রস্রাবের সাথে। সেখানে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, সেখানে কিন্তু ইউরিক অ্যাসিড থাকতে পারে, এরকম বা ক্ষারীয় উপাদান থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রস্রাবের সাধারণত সাথে এগুলা আমাদের পাস হয়। আর যেগুলি সলিড বা হার্ড, সেগুলো বের হয় স্টুলের সাথে। তো দেখেন এই রোগীর ক্ষেত্রে যে বিষয়টা হবে, বিশেষ করে শ্বাসকষ্টের সময়, সে যে শ্বাস নিচ্ছে কোনো কষ্ট হচ্ছে না, বাট সে যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছে তখন গিয়ে তার কষ্ট হচ্ছে। তার মানে তার বডি থেকে যে বজ্র, যে ওয়েস্ট বায়বীয়, সেটা বেরোচ্ছে না, এটা তার কষ্টটা হইতেছে। এর আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে স্যাম্বুকাস। এখন দেখেন এটা একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক হোমিওপ্যাথিক ডাক্তার, অনেক মানে ম্যাক্সিমাম বললে ভুল হয় না, যে যারা ধরেন ওয়ান টাইম চিকিৎসা করে, মানে সব রোগীকে একই ভাবে, তারা কি করে এখানে স্যাম্বুকাস দিয়ে দেবে। স্যাম্বুকাস দিয়ে অথবা অ্যারালিয়া দিয়ে বা ব্লাটারিয়ান্টালা দিয়ে, এরকম যে ওষুধগুলো আছে, শর্ট অ্যাক্টিং ওষুধগুলো আছে, দিয়ে দিয়ে শ্বাসকষ্ট কমায় রাখবে। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য যে গ্যাসীয় উপাদান যেটা আছে, বজ্র, সেটা বের হচ্ছে না, না হইতে হইতে রোগীর কি হবে? হবে রোগী নিশ্চয় আমার কোনো ক্ষতি বা একটা সময় রকমের সমস্যা হবে। তো এখনকার দিনে আমরা যে রোগীগুলো দেখি, এদের মধ্যে ম্যাক্সিমামের কিন্তু একটা বড় সমস্যা জানেন, এরা ক্রনিকের উপর তাদের অ্যাকুইট। মানে ধরেন তার টিউবারকুলার মায়োজম, তো টিউবারকুলার মায়োজমে যদি হয়, তাহলে ঘন ঘন ঠান্ডা লাগবে। ঘন ঘন যদি তার ঠান্ডা লাগে, তাহলে তার যে সমস্যাটা হবে, এই যে শ্বাসকষ্ট হবে বা তার কাশি হবে, সমস্যাগুলো হবে। তো যখন তার ধরেন শ্বাসকষ্ট কাশি হইলো, তাকে যদি সেই ব্লাটারিয়ান্টালা অথবা স্যাম্বুকাস অথবা স্পঞ্জিয়া, এই যে ছোট ছোট যে ওষুধগুলো আছে, মানে অগভীর কিও বা মধ্যগভীর কিও ওষুধগুলো দেওয়া হয়, সাময়িক তার এই সমস্যাটা কমবে। এটা ঠিক যে সাময়িক তার সমস্যা কমবে, এটা কিন্তু ভুল কথা না, বাট তার স্থায়ীভাবে কিন্তু সে আরোগ্য হবে না, বরং একটা পর্যায়ে জটিল হয়ে যাবে, এবং সেই জটিল হবে শুধুমাত্র এই ডাক্তারের ভুলের কারণে। এই জন্য যখন তার দেখা গেছে ধরেন খুব সচরাচর 2-4 বছরে 10 বছরে ঠান্ডা লাগে নাই, বাট হঠাৎ করে ঠান্ডা লাগছে, আপনি তাকে অগভীর কি ওষুধ দেন, অসুবিধা নাই। কারণ এখানে ওষুধ যদি একই ডিজিজ না, কিন্তু যদি মাঝে মাঝেই হয় বা বারবার ফেরত আসে, তখন তার ছোট ওষুধ দেওয়ার কোনো যুক্তি আসে না, অগভীর কিও বা নন মায়োজমেটিক ওষুধ দেওয়ার যুক্তি আসে। সেখানে ওই মায়োজমেটিক যে দোষ আছে, যদি রোগী স্ট্রং থাকে বা তার জীবনী শক্তি আরোগ্য হওয়ার পর্যায়ে থাকে, তাকে অবশ্যই আপনি মায়োজমেটিক ওষুধ দিবেন, এবং তাকে আরোগ্য করার জন্য যদি এই ব্যবস্থা করেন, অবশ্যই সে আরোগ্য হবে। এইটা একজন ক্লাসিক্যাল ডাক্তার বা একজন ভালো চিকিৎসক হিসেবে এইটা হওয়া উচিত। তো যাই হোক, এই শ্বাসকষ্ট বা কাশির সাথে এই মিডিয়ামের রোগীর যে কফ বা শ্লেষ্মা বের হয়, সেটা অনেকটা সুতার মতো। বাট এই সুতার মতো আর যে মানে বের হচ্ছে আঠালো বা সুতার মতো, এটা কিন্তু কেলিবাইক্রমেরও একটা লক্ষণ। ডিফারেন্সটা হইছে, কেলিবাইক্রমের কফ যদি
তার বেসিনে বা কোথাও যদি পড়ে, পানি দিলে সহজে কিন্তু যেতে চায় না, মানে একদম কি বলে ঘাড় তেরার মতো মনে করেন, মানে লেগে থাকে, যেটা আঠালো তো এই জন্য লেগে থাকে, সহজে যেতে চায় না। অনেকক্ষণ পানি দিলে বা হয়তো কোনো কিছু দিয়ে যদি নাড়া দেওয়া হয় বা পরিষ্কার করা হয় তখন হয়তো যায়। বাট মেডেরিনের কিন্তু এরকম না যে একদম ওই যে লেগেই থাকবে, এরকম না। কিন্তু মেডেরিনাম বা কেলিবাইক্রম দুইটারই কিন্তু যে শ্লেষা সেটা সুতার মতো এরকম লম্বা হয়ে চিকন হয়ে বের হয়। আমরা এই মেডেরিনাম ওষুধের আর একটা লক্ষণ পাই, সেটা হচ্ছে যে তার হাত পায়ের তালু জ্বালা। এই যে হাত পায়ের তালু জ্বালা, মাথার তালু জ্বালা থাকে, বাট মাথার তালুর ক্ষেত্রে কিন্তু বেশি ম্যাক্সিমাম যেটা চলে আসে, মেডেরিনামও আসতে পারে কিন্তু সালফারটা বেশি আসে। যদি এই সালফারটা আসবে বেশি আসবে যদি তার মাথায় আপনার ওই মাথা গরম হয়ে যায় বা জ্বালা পোড়ার জন্য, বিশেষ করে মহিলারা দেখবেন তেল নেয়, পুরুষও নিতে পারে, তাদের সংখ্যা কম, বাট মহিলাদের মধ্যে কিন্তু মাথায় তেল নেওয়ার প্রবণতাটা বেশি। যেহেতু মাথায় তেল নেওয়ার প্রবণতা বেশি বা তেল নেয়, এই তেলটা বেশি সময় থাকে না, শুকিয়ে জল প্রসারের মধ্যে দেখবেন কেউ বলবে যে তেল নেওয়ার একটু পরে মনে হয় মাথার শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা লক্ষণ সালফার। তবে হ্যাঁ, এই স্কাবিজের সময় যেমন অনেকে শুধু সালফার 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 দিয়ে চিকিৎসা করতেছে, রোগীর মারাত্মক অবস্থা করতেছে, এই সবাইকে আবার তখন সালফার দেওয়া যাবে না। তাদের অতীত ইতিহাস বা তাদের স্কিন ডিজিজ বা সাপ্রেস আছে কিনা এগুলো বিবেচনা করে, তার জীবনী শক্তি, তার আরোগ্যযোগ্য কিনা, তার এগ্রাভেশন হবে কিনা, অনেক কিছু বিষয় চিন্তা করে সালফার দিতে হবে। কিন্তু লক্ষণটা সালফারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি তার হাতে পায়ের যে জ্বালা, এই হাতে পায়ের জ্বালার জন্য মেডোরিনাম অন্যতম একটা ভালো ঔষধ। এই হাত পা জ্বালা ল্যাকেসিস, সালফার, ক্যামোমিলা, পালস এই মেডিসিনগুলোর মধ্যে কিন্তু আছে। তাহলে তফাৎটা কোথায়? মানে আমরা তো একটা লক্ষণ একাধিক ওষুধ দেখতে পারি, তো যখন আমরা ধরেন এরকম একাধিক ওষুধে পাবো, ওষুধের সাথে যখন ইয়া করবো ডিপেন্ড করবো, তখন কিন্তু এই রোগটা করতে সহজ হবে। তো সেক্ষেত্রে ল্যাকসিসের রোগী যদি হয়, তা ল্যাকসিসের যে রোগী দেখবেন তার মেইন যে সমস্যা, পানি খেয়ে নেই, ল্যাকসিসের রোগীর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে সে অত্যন্ত বাচাল, আবার তার মধ্যে তার থেকেও বেশি থাকবে হিংসুটে, তার মধ্যে একটা হিংসুটে ভাব আছে এবং তার জেলাসি। সে দেখা গেছে নিজের হয়তো ধরেন যদি দুই বোন হয়, সে আর এক বোনের সাথে তার কিছু শেয়ার করবে না। সে যদি সুন্দর হয়, সে একদম জেলাসে একদম ফেটে যায়। কোনো কিছু তাকে বলে যে না ও খুব মেধাবী বা ভালো বা সুন্দর বা যাই বলুক, বা ও খুব সুন্দর ড্রেস পরছে, তো যদি ল্যাকসিসের রোগী হয় তার কিন্তু সেই লেভেলের জেদ, এবং সে খুব প্রচন্ড রাগী, একদম ওই যে সাপের মতো, যেহেতু সরু কুকুর সাপ থেকে তৈরি, ওই জন্য ওই সাপের মতো তার একদম মেজাজ। এই মানে কিছুদিন আগেই আমার এক পেশেন্ট প্রচন্ড রকমের মনে করেন সেই লেভেলের মেজাজ, তো মেজাজ মানে ছোট বড় বা দিনস্থ যারা আছে কাউকে মানে একদম ছাড় দেয় না। পরে একটা পর্যায়ে তাকে মানে এরকম একটা ওষুধ দেওয়ার পর সে মোটামুটি কন্ট্রোল, মানে একদম কিছুটা হইলেও সে তার রাগ যে নিয়ন্ত্রণে আছে, আস্তে আস্তে তো ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। বাট এই জায়গাটা কিন্তু আপনার এই মেডেরিনামের নাই। মেডেরিনাম তো সে কিন্তু জেদি, বাট সে কিন্তু নিষ্ঠুর, সে কিন্তু রাগী, বা এই যে যে ফুসফুস করা হিংসা, এই জায়গাটা কিন্তু আবার মেডেরিনামের নাই। তারপর তো আমরা জানি, যেমন যে বললাম যে তার মধ্যে ওই মাথার একটা লক্ষণ বললাম, আবার সে অপরিষ্কার অপরিচ্ছন্ন, সে প্রথমে গরম কাতর থাকলেও শেষ পর্যায়ে শীত কাতর হয়ে যাবে, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। অন্যান্য লক্ষণও থাকবে ডিফারেন্স করার মতো। ক্যামুলো আমরা জানি, ক্যামুলো তো সেই লেভেলের ঝগড়াটে, এবং ক্যামুলো রুগী দেখা গেছে অনেক সময় দুই গালে দেখবেন লাল টকটকে, আবার স্প্লেডনা যেমন পুরা মানে চেহারা তার একদম লাল টকটকে এরকম। ক্যামুলা বাচ্চা যেমন সে কোলে কোলে ঘুরবে, সে প্রচন্ড মানে রাখলে পরেই সে হয়তো মানে চিৎকার পাৎকার করবে এরকম। পালস তো আমরা জানিই খুব ভালো মনের একটা মানুষ, পালসকে অনেকে প্রশংসা করেন। এবং আমাদের মধ্যে বা বিশেষ করে যারা নতুন চিকিৎসক, হোমিওপ্যাথি বা ছাত্র, তারা যখন পালস পড়ে তারা তখন মানে প্রথম দিয়ে মনে করে কি
যে পালসের মেয়ে বিয়ে করতে হবে, মানে যে পুরুষ ডাক্তার বা পুরুষ যে স্টুডেন্ট, আবার যারা পুরুষ কি বলে যারা আহ, মহিলা ডাক্তার বা স্টুডেন্ট, তারা মনে করে তাহলে পালস স্বামী বিয়ে করতে হবে। কিন্তু পালস আবার এত ভালো না, মানে এই পালসেরও কিন্তু আবার ইয়ে আছে, মানে বিপরীত লক্ষণ আছে এবং অনেক। পালসে যেমন পিপাসা আছে, আবার পিপাসা যখন না থাকে সে যেমন শুধু ঠোঁট দিয়ে জিভ ভিজায়, সে শুধু ঠোঁট দিয়ে জিভ ভিজে বা ঠোঁটটাকে শুধু ভিজে রাখে, বাট সে পানি সহজে খায় না, এরকম তার মধ্যে যেমন সিমটম আছে। আবার যেমন সে স্বামী বা ওয়াইফের সেই লেভেলের ভক্ত, যা বলে তাই শোনে, ঘরে অশান্তি হোক এটা সে মানে ওইভাবে চলেই না, কথা বলে না, একদম বাধ্য। বা সে চিন্তা করে আমার কোনো আচার আচরণের কথাবার্তায় স্বামী হইলে স্ত্রী, স্ত্রী হইলে স্বামী কষ্ট পাবে, এটা সে মানে চায় না। বাট সে যদি আবার খারাপ হয় বা তাহলে কিন্তু সে আবার ওই মানে পরকীয় করতে পারে, আবার ধরেন তার অবৈধ সম্পর্ক বা ওই ভালোবাসা প্রেমও থাকতে পারে, আবার তার মধ্যে জেদ রাগও থাকতে পারে। এই কারণেই কিন্তু প্রথমে পালসিটিয়া রুগী পরে কিন্তু আবার সেই সিপিও হয়ে যায়, কারণ সিপিও যখন হয়ে যায় তখন জেদ চলে আসে মারাত্মক লেভেলে। এবং সিপিওটা লক্ষণ আমরা জানি যে সে যাকে প্রচন্ড ভালোবাসে, সেই স্বামী, সেই ছেলে মেয়ে, মানে যাদের জন্য সে জীবন যৌবন শেষ করে দিচ্ছে, যারা না খেলে সে খায় না, যখন তার মেজাজ গরম হয় তাদেরও মাইরে ফেলাইতে পারে। এই জায়গাটা তো একদিনে আসে না, আস্তে 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 আসে। পালস কিন্তু সেই সিপিয়ারেই আগের মেডিসিন। তো এই জন্য পালস যেমন ভালোর ভালো আবার খারাপ হইতে পারে কিন্তু। তো যাই হোক, অনেকটা তো আশাহত করলাম, আশাহত করার জন্য বলি নাই এটা। মানে আপনার যদি এরা বুঝতে পারেন চিকিৎসা করবেন, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে, এই একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যদি রুগী এরকম করে আসে যে দেখেন যে না সে খুব ভালো, বাট সেই ভালোর মধ্যে এরকম সমস্যা আছে, এবং তার যদি সেই খুব নরম গরম, মানে স্বামী যদি একটা জোর করে একটা চিৎকার দেয়, হয়তো উনি কান্না রান্না করে, আবার ওয়াইফ যদি দেখেন স্বামীকে বলে এই বসো, সে একদম মানে বসো মানে বসো, এই বলে মনে করেন বসে পড়লো, এত ভদ্র বা এত মানে স্বামী স্ত্রী ভক্ত যদি হয়, সেক্ষেত্রে আবার পালসে আসতে পারেন। এটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এর ফলে মেডোনিমের জ্বালার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে ঠান্ডা পানি দিলে উপসময়, সাধারণত সে যদি ঠান্ডা পানি হাতে পায়ে দেয়, এই জন্য কি করে অফিসে গেলে বা কোথাও যদি যায়, মানে যখন হাত পা মানে হাত পা যখন জ্বালা পোড়া করে গরম হয়ে যায়, সে বালতিতে পানি নিয়ে হাত পা ধোয় বা বেসিনে গিয়ে সে হাতটা নাক মুখ ধুয়ে আসে এবং বারবার ধুয়ে আসে। কারণটা হচ্ছে এইখানে, মানে এটা যে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বিষয়টা তা না, তার হাত পা জ্বালা পোড়ার জন্য। বাট সালফারের এই হাত পা জ্বালা পোড়ার ক্ষেত্রে সে ম্যাক্সিমাম যেটা করে, যদি জুতা মোজা পরা থাকে এটা খুলে ফেলে। তার প্রথম কাজ হয়েছে এটা খুলে ফেলা। দ্বিতীয় কাজ হচ্ছে খালি পায়ে হাঁটা। দেখবেন এই জন্য অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনি বাসায় অনেকে খালি পায়ে হাঁটে, মানে জুতা পরে হয়তো সে আসলো বিশ্ব অফিসের ক্ষেত্রে বা কোনো কাজে গেছে, হাঁটলো, এই জ্বালা পোড়ার জন্য দেখবেন সে কি করে খালি পায়ে হাঁটতেছে। অথবা অনেকে এই মানে অফিসিয়াল ভদ্রতা রাখার জন্য মানে পন্স পন্স রাখে, পন্স পরে, মানে অফিসে গিয়া অফিসে ঢুকে আর জুতা পরে না, মোজা জুতা খুলে সে পন্স পরে হাঁটে। আবার অনেকে খালি ফ্লোর দিয়েও হাঁটে। এই যে খালি যে ফ্লোর দিয়ে হাঁটলো তখন তার আরাম লাগে, এই জ্বালা পোড়াটা কমে। এই আরাম লাগা তার জ্বালা পোড়া কম যে কমে বা ভালো লাগে, এইটা শুধু যে ফ্লোর দিয়ে খালি পায়ে হাঁটলে লাগবে তা না। অনেকে দেখবেন গরমের সময় ফ্লোরে ঘুমায়, বিশেষ টাইলস যুক্ত যে ফ্লোর গুলা, এই ফ্লোরে সে গরমের সময় মানে খেতা বালিশ ছাড়া বা টান টান হয়ে ঘুমায় পড়ছে, তার কোনো মানে নিচে কোনো কিছু দেওয়ার দরকার হয় না, এবং সে এটা আরাম পায় এবং তার ভালো লাগে। এই জন্য অনেকে গরমের সময় এভাবে দেখবেন যে বিশেষ টাইলসের যে ইয়েগুলো আছে বা ফ্লোরটাকে ভালো করে ধুয়ে মুছে বা শুয়ে পড়ে। আর জ্বালা পড়ে হলে তো খালি পায়ে হাঁটবি। রাতে যখন সে ঘুমায়, সে ঘুমাইলে তার কি হয়, তার পায়ে ব্যথাটা বেড়ে যায়। বিশেষ করে এই যে এই ব্যথার পিছনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে বাতের ব্যথা, মানে বংশগত যাদের বাতের ব্যথা আছে তাদের দেখবেন রাত্রেবেলা অনেকের ব্যথা হয়। তো এই মেডিয়ামে তাই রাত্রেবেলা ব্যথা, এবং শুধু তাই না, মানে এটা মাসেল ক্রাম্প করে, মাসেলটা মানে কি বলা যায় শক্ত হয়ে যায়, অথবা যেটাকে একদম বাংলা কথাতে বলি যে রগের উপর রগ উঠে, বা অনেক বইতে দেখবেন কিল ধরে, কিভাবে লেখা আছে
এই যে যে রগের পরে রগ ওঠে বা তিল ধরে বা যে কাপ করে, এই জায়গাটা কিন্তু মেডিরুম অন্যতম একটা লক্ষণ। এবং এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বংশভাবে বাতের ব্যথার ইতিহাস। ঋতুস্রাব যখন হয় অত্যন্ত ব্যথা, এবং এত ব্যথা যে সে মানে পায়ের পা নিয়ে অথবা দেয়ালে পা চেপে তা বসতে হয়, মানে অসহ্য তার ব্যথা। অন্য ওষুধও আছে, যেমন আপনার গিয়ে কলসিন, কলসিনটা আছে, হয়তো ঋতুস্রাব শুরু হলে তার ব্যথাটা অনেকটা কমবে, থুজায় অনেকটা কমে। বাট এটা কিন্তু একটা মারাত্মক তার ব্যথা। ঋতুস্রাবের সময় খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, যদি এখন ওরকম ভাবে পাওয়া যায় না, কারণ এখন যেহেতু মানে যারা মানে কি বলে ঋতুপ্রাপ্ত যে সমস্ত মেয়ে বা মহিলা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের সেনোরা বা বিভিন্ন যে ইয়াগুলি বাজারে পাওয়া যায় ওয়ান টাইম, তারা এগুলো ব্যবহার করে। বাট যারা দেখবেন কাপড় ব্যবহার করে, যে মিন্সের জন্য মিন্সের সময় যে কাপড় ব্যবহার করে, সেই কাপড়টা যদি সহজে ধোয় তাহলে তার দাগ উঠতে চায়, মানে একদম ধুইতে ধুইতে কাপড় শেষ হয়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, বাট দাগ উঠবে না, এতটা মানে একদম আঠালো তার দাগ। এটা আরো কয়েকটা মেডিসিনে আছে, যেমন ম্যাগনেসিয়া কার্প, ম্যাগনেসিয়া কার্পের মধ্যেও পাবেন। আবার টিউবারকুলিনামের মধ্যেও আছে। তার ঋতুস্রাবটা অনেক হয়। এবং কালো চাপ চাপ, এই কালো চাপ চাপ কিন্তু নেট্টামিউরের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু নেট্টামিউরের ক্ষেত্রে জিনিসটা হয়, বিশেষ যারা ধরেন আপনার এই যে ইনজেকশন নেয় না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে, এই যে ভ্যাকসিন বা ইনজেকশন যে তারা নেয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, এখানে কিন্তু নেট্টামিউর একটা বড় ভূমিকা। এবং এই যে কালো চাপ চাপ যে ব্লাড ক্লোট, এটা কিন্তু ওই জন্য নেট্টামিউরের দিকে তখন বেশি যায়। যদিও মেডিয়ামের যে কালো চাপ চাপ অথবা যে কাপড়ে দাগ ওঠে না বা প্রচুর ঋতুস্রাব, এই সাথে যে তার ঋতুস্রাবের প্রচুর দুর্গন্ধ, তীব্র একটা গন্ধ আসে। সে গন্ধটা কেমন, মাছের আঁশের মতো গন্ধ। এটা একটা কারণ হইতে পারে, কারণ মেডোরিনাম যে পেশেন্ট, সে যখন ঘুমায় তার যে স্বপ্ন, সে স্বপ্নে দেখবেন সে আবার কি করে, পানি দেখে বা পানির মধ্যে মাছ দেখে, সে পানির মধ্যে ঘুরছে সাঁতরে গেছে এরকম দেখে। হয়তো এরকম কোনো বিষয় যে তার সাইকোলজিক্যাল একটা বিষয় অথবা ফিজিক্যালি যে মানে সাইকোলজিক্যাল বিষয় যখন ফিজিক্যাল একটা প্রভাব পড়ে, এই জন্য হয়তো বা মাছের আঁশের মতো বা পানির একটা তীব্র দুর্গন্ধ তার মধ্যে থাকে। তার ঋতুস্রাবের সময় ঘন ঘন প্রস্রাবের বেগ হয় এবং ছোট ছোট ফোঁড়া ওঠে। অনেককে দেখবেন যে তাদের মিন্সের সময় এসে বলবে যে মিন্স হলে তার শরীরে ফোঁড়া, ছোট ছোট ফোঁড়া বা মানে ইয়ার মতো হয়, কি বলে যে পিম্পেল বা কি বলে ব্রণের মতো হয়। তো এই বিষয়টা কিন্তু আপনার মেডিনামেরও অন্যতম একটা লক্ষণ। যদি এখানে ওই যে ববিস্টা বা ব্রোমিয়াম এই সমস্ত মেডিসিন চলে আসতে পারে, বাট মেডিনামের একটা ভালো লক্ষণ। আবার এই যে ফোড়া ওঠা, এটা কিন্তু আবার যেমন আর্নিকায় বা আছে, হ্যাঁ আর্নিকায় আছে, তারপরে আবার সালফারেও কিন্তু আছে, আবার টিউবারকুলিনামেও আছে। সেটা হচ্ছে মানে কি বলে যে সামার বয়েল বা গ্রীষ্মকাল যে তখন। বাট মেডিনামের ক্ষেত্রে যেটা হবে যে ঋতুস্রাবের পূর্বে বা ঋতুস্রাবের সময় তার এই ছোট ছোট ফোড়াগুলো উঠবে। এই ইয়ার যে কাজটা করে মেডিনাম, সে ঘুমানোর সময় মাথায় মানে চিত হয়ে শুয়ে মাথার উপর হাত দিয়ে ঘুমায়। কার্সিনোসিন আছে, আবার কিছু কিছু বইতে পাওয়া যায় পালসিরিলা এই লক্ষণটা থাকে, বাট মেডিনামের বা কার্সিনোসিনের এই লক্ষণটা সব থেকে বেশি। এর মেয়েদের ক্ষেত্রে আরো দু একটা লক্ষণের মধ্যে, যেমন ঋতুস্রাবকালে তার সারা শরীর গরম, কিন্তু তার স্তন বা স্তনের নিপেল অত্যন্ত ঠান্ডা, মানে একদম পিকুলিয়ার একটা লক্ষণ। যে ঋতুস্রাবের সময় তার স্তনদ্বয় অথবা অন্তত মানে পুরো স্তন না হইলে স্তনের যে নিপেল সেটা ঠান্ডা থাকবে, কিন্তু শরীরটা থাকবে তার গরম। আবার দেখেন এই শরীরের গরমের দিকে যদি আমরা যাই, সেখানে যার একটা ওষুধ আছে সারা বছর গরম, মানে তার শরীর এতটা গরম যে তাকে যদি কেউ ধরে তাহলে ধরলেই বলবে তার গায়ে জ্বর আছে। তাকে জিজ্ঞেস করবেন যে জ্বর আছে কিনা, দেখবেন জ্বর নাই, মাপতেন জ্বর পাবেন না, বাট শরীরে
অল টাইম আর সারা বছর জন্য গরম থাকবে। তার মেরুদণ্ডে একটা স্পর্শকাতর ব্যথা থাকে এবং তার যে কোনো সময় তার যে নিপেল বা স্তন যদি স্পর্শ করে এটা তো অসহ্য। তার নিপেল বা স্তন স্পর্শ অসহ্য এবং ক্ষতও থাকতে পারে। বিশেষ করে ঋতুকালে এই সমস্যাটা বেশি হয়। এরপর আমরা অন্যান্য লক্ষণের মধ্যে দেখি যে স্বপ্নে যে পানি বা পানির খাওয়া বা মনে করেন চার বা পুল পার হওয়া, মানে পানি কেন্দ্রিক যে আছে বা নৌকায় চলা বা ধরেন লঞ্চে চলা, এরকম যে যে পানি কেন্দ্রিক যে স্বপ্নগুলো আছে সেই সাথে তার ভূত প্রেত স্বপ্ন দেখে, তার মৃত্যু ব্যক্তিগত স্বপ্ন দেখে। যদিও আপনার বিলেডোনা সালফার এগুলো ভূত প্রেত দেখে, বিলেডোনা কিন্তু দেখে। আবার সে তার পুরাতন যে আত্মীয় স্বজন যারা আছে, তার আব্বা অন্যান্য আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সাথে সে স্বপ্নে কথা বলে, ইভেন তারা অনেক সময় তাকে অনেক পরামর্শ দেয়, এরকম অনেক বিষয় থাকে। তবে হ্যাঁ, একটা কথা এখানে, মেরুনবে কিন্তু আবার স্বপ্ন দেখলে সত্যি হয় না। সেটি না অনেকে বিতর্ক থাকতে পারে যে স্বপ্ন আবার সত্যি হয় কিনা, বাট ধুজা রোগীর ক্ষেত্রে দেখবেন স্বপ্ন সত্যি হয়। আমি বেশ কিছু রোগীর মধ্যে আমি মানে একদম রূপ দেখছি যে ওই পেশেন্ট এসে বলতেছে সে যদি দাঁত পড়ার স্বপ্ন দেখে, যে তার দাঁত পড়ে গেছে, এটা যদি সে স্বপ্ন দেখে, সে যেটা বললো যে উইদিন 14 days, 14 দিনের মধ্যে মানে কারো মারাত্মক অসুস্থ বা মৃত্যুর খবর সে পাবে, এরকম একদম এটা তার হবে। আবার অনেকে দেখবেন হয়তো কোনো লাশ বা মৃত্যু স্বপ্ন দেখছে, দেখবেন সকালবেলা টিভি চাচ্ছে বা মোবাইল হয়তো খুলছে, ফেসবুকে দেখবেন প্রথমেই সে তার কাছে নিউজ আসবে যে যদি আত্মীয় স্বজন মারা যায় তো সে ফোন টোন পাবে, অন্যভাবে নিউজ পাবে। যদি সেভাবে আত্মীয় স্বজন না মারা যাবে, এই নিউজটা যদি সে না পায়, অন্তত টিভিতে বা মোবাইল খুললেই প্রথমে নিউজ দেখবে যে মার্ডার বা কোথাও মার্ডার করা হয়েছে বা কেউ নিহত হয়েছে, এই নিউজ সে পাবে। এই না, এই যে অনেকেই আছে স্বপ্নে কিছু দেখে, ধরেন গাছপালা বাড়ি দেখে না, অনেক সময় অনেক কবিরাজ দেখে বা অনেক অনেক তাত্ত্বিক ব্যক্তিরা এগুলো দেখে। এর মধ্যে অনেকেই কিন্তু থুজা, কারণ মেডিনাম থুজা কিন্তু বদ্ধমূল তার ধারণা। এবং ওই যে যেটা বললাম যে থুজা যেমন ধর্মীয় দিক থেকে একদম সেই লেভেলের মারাত্মক একটা লেভেলে চলে যায়, থুজার মধ্যেও কিন্তু দেখবেন তাই। এবং এরা কি করে, মানে যে যে ধর্মেরই হোক, তারা মানে ওই ধর্মকর্ম করতে করতে মানে নিজের জীবনে দিতে পারে, এরকম একটা লাইফ চলে যায়। ফলে এই বিষয়টা ধরেন তারা তাত্ত্বিক বা যারা অন্যান্য তান্ত্রিক আর কি, যারা তান্ত্রিক অন্যান্য বিষয়ে যারা আছেন, এদের মধ্যে এই জিনিসটা চলে আসে। এবং স্বপ্নে অনেকে দেখবেন এসে বলবে যে আমি বলবো না, ভালো কিছু পাই, বা ফেরেশতা হোক বা অন্য কোনো শক্তি হোক বা অন্য ধর্মের অন্য অন্য দেব দেবতা বা অন্য কিছুকে সে দেখে এবং তাদের নির্দেশনা মানে বা সেভাবে সে কাজও করে। এগুলো মানে এই সত্যি হওয়া ঘটনাটা পাবেন। আর পা দুটো খুব ভার, এই যে তার যে আমি যে সময় বলছিলাম যে পায়ে ব্যথা, রাতে যে তার যে পায়ে ব্যথা, সেই পায়ে ব্যথার সাথে তার পায়ে থাকে কি প্রচন্ড রকমের ভার বলতে একটা সেন্সেশন কাজ করে। তার পায়ের তলা খুবই ব্যথা এবং স্পর্শকাতর। অনেকে দেখবেন বলবে যে পায়ের তালু অথবা গোড়ালিতে কিছু স্পর্শ করতে পারে না, পা মাটিতে দিতেই পারে না, এমন সেন্সিটিভ। সেক্ষেত্রে কিন্তু আপনি এই মেডিনামকে চিন্তা করতে পারেন। এখানে তো মেডিনাম অন্যতম একটা প্রধান ওষুধ হিসেবে কাজ করবে। তো এরপর আমরা তার যে আর যে কিছু লক্ষণ পাই, তার মধ্যে আছে সবসময় পা নাড়ায়। মানে এই পা নাড়ার জন্য ম্যাক্সিমাম ডাক্তাররা দেখবেন জিন কামেটকে দোষ দেয় যে জিন কামেট পা নাড়ায়। সেখানে আরো ওষুধ আছে, লাইকোডিয়াম আছে, কোস্টিকাম আছে, তারও কিন্তু পা নাড়ায়। এবং এই পা নাড়ানোর সমস্যাটা কিন্তু একটা স্নায়বিক নার্ভের সমস্যা। যাদের পা নাড়ানোর সমস্যা থাকে এদের ম্যাক্সিমাম দেখবেন স্নায়বিক বা পা মানে নার্ভের সমস্যার জন্য তারা এই কাজটা করে। তাদের লিভার বা প্যানক্রিয়াস একটা কামড়ানো ব্যথা, তাদের লিভার বা প্যানক্রিয়াস এলাকায় কামড়ানো একটা ব্যথা অনুভব করে এবং সমস্ত শরীরে তার একটা ব্যথা অনুভব করে, সেটা হচ্ছে সুই ফুটানো। যদিও মানসিক লক্ষণ আমরা এর আগে বলছিলাম যে সারা শরীরে পোকা হাঁটার মতো অনুভব। সে মনে করে
তার পুরো শরীরে পোকা হাঁটতেছে এরকম অনুভব করে, কিন্তু তার যে শরীরে আবার সে সুচ ফুটানো অনুভব করে। যদিও আক্রান্ত স্থানে সুচ ফুটানো ব্যথা, সেখানে সারা শরীর সুচ ফুটানোর জায়গায় মেডিউরাম অন্যতম একটা লক্ষণ। তার যে কিডনি, সে কিডনি অঞ্চলে সে প্রচুর ব্যথা অনুভব করে প্রস্রাবের সময় বা আগে পরে প্রচন্ড মানে অনুভব করে। সেটা হচ্ছে কোথায়? 11 এবং 12 রিবের মাথায়, মানে আমাদের যে বুকের যে খাঁচা, এই খাঁচার একদম শেষে 11 এবং 12 নম্বর যে রিব আছে, সেই রিবের শেষ প্রান্তে গিয়ে আমাদের কিডনি থাকে। ওই জায়গাটায় আপনার সেটা ব্যথা অনুভব করে, এবং সেই ব্যথাটা যদি সে প্রচুর প্রস্রাব করে তবেই কিন্তু সেটা কমে। এই প্রচুর প্রস্রাব করলে এই কিডনি রিজনের যে ব্যথা কমে, এইটা লাইকোপোডিয়ামে আছে এবং ট্যারেন্টুলায়ও আছে। তো যদি তাদের ধরেন যদি তার কিডনিতে পাথর বা অন্য কোনো সমস্যার জন্য যদি তার এই কিডনি রিজনে যদি ব্যথা পায়, এবং যদি এসে বলে যে অনেক প্রস্রাব হয়ে গেলে একটু আরাম লাগে, কিন্তু যদি প্রস্রাব ক্লিয়ার না হয় তাহলে ভালো লাগে না, তাহলে কিন্তু আমরা সেখানে এই ওষুধগুলো নিয়ে আসবো না। বাট যদি এটা হয় তাহলে সেখানে আমরা মেডিউরাম চিন্তা করতে পারি, লাইকোপোডিয়াম চিন্তা করতে পারি, ট্যারেন্টুলা চিন্তা করতে পারি। তবে মেডিউরামের তো লক্ষণ বলতেই আছি, আবার ট্যারেন্টুলা যেমন সে অনেকটা মেলি স্বভাবের থাকবে, লাইকোপোডিয়াম যেমন অনেকটা কৃপণতা থাকবে, এগুলো তাদের একদম বেসিক লক্ষণ। এই লক্ষণগুলো আমাদের তখন চিন্তা করে ওষুধ আলাদা করতে হবে। রোগী অনেক সময় যেটা আছে, মেডিউরামের রোগী মনে করে কিডনির মধ্যে ঠান্ডা পানি বা মানে যদি সে হয়, মানে কিডনি যদি তার পোদা হয় বা ইনফেকশন ধরা পড়ে, তাহলে সেই তখন যে কাজটা হয়, ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়াটা প্রবণতার মধ্যে জাগে। তার হয়েছে কি কিডনির প্রদাহ, বাট তার কি হবে, তার যে ঠান্ডা পানি বা তার যে আইসক্রিম এগুলো খাওয়ার একটা প্রবণতা জাগে। যদিও মানসিক লক্ষণ আমরা বলছিলাম যে ঠান্ডা পানি বা বরফ এটা খাওয়ার প্রবণতা মেডিউরামের আছে। এবং অনেক বাচ্চা যারা দেখবেন স্কুল থেকে আসার পরে একদম বরফ করে কি ফ্রিজ খুলে ঠান্ডা পানি রাখা আছে টক টক করে গিলে ফেলে, অথবা এসে যে ফ্রিজের মধ্যে যে বরফ, যে চাকা চাকা বরফ এনে একদম কামড়ে কামড়ে গুঁড়া করে বাস খেয়ে ফেলে। এগুলো কিন্তু মেডিউরামের অন্যতম লক্ষণ। তার যদি সাদা স্রাব হয় তাহলে সেটা তাকে জ্বালাকর এবং দুর্গন্ধযুক্ত। কালারটা থাকবে অনেকটা সবুজের সাথে সাদা, মানে একদম সাদাও না সবুজও না, সাদা সবুজ মিক্সড তার সাদা স্রাবের কালারটা থাকবে, প্রচন্ড দুর্গন্ধ এবং জ্বালাকর। এই জ্বালাকরটা আরো বেশি ধরেন আছে, সেটা হচ্ছে গিয়ে সিব্রিনামে আছে, সেটা হচ্ছে ইওজোটে আছে, সেটা বোরাক্সে আছে, বাট মেডিউরামে জ্বালাকর আছে। কিন্তু সেখানে যদি আমরা ওই ওষুধগুলো যাই, যেমন ওই বোরাক্সে এটা জ্বলবে, গরম পানির মতো বের হবে, সাদা স্রাবটা মনে হবে যেন গরম পানি বের হয়েছে অনেকগুলা। ইওজোটে যেমন ক্ষত হয়ে যাবে, সিব্রিনামেও কিন্তু সে ক্ষতর মতো হবে। আরো ওষুধ আছে, বাট এই মেডিসিনগুলো কিন্তু আমরা এই লক্ষণটা পাবো। তার মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ পাবো, যদি আপনি ফুল টেস্টিং নেন দেখবেন তার যে মানসিক লক্ষণগুলো আছে, সেই মানসিক লক্ষণগুলো সাধারণত রাতে বেশি প্রকাশ পায়, আর শারীরিক লক্ষণগুলো পায় দিনে। এই জন্য ওই যে সারা যে বাতের ব্যথা, অনেক বইতে দেখবেন লেখে ব্যথা চিৎকার পাৎকার করে, মাথা ব্যথা বা শরীর ব্যথা, বাতের ব্যথা, সারা রাত চিৎকার করে, তারা তখন ওই কি বলে যে রাতে স্টিফিনাম দেওয়া যাবে না, এখানে স্টিফিনাম ওষুধ কিন্তু দেওয়া যাবে না, সকাল দিতে হবে। আবার মেডিউরামের ক্ষেত্রে বলে দিনে বাড়ে, এই জন্য মেডিউরাম দিনে দেওয়া যাবে না, রাতে দিতে হবে। বাট কোন ক্ষেত্রে দিবেন, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক লক্ষণ রাতে বাড়ে, কাজেই মানসিক লক্ষণ রাতে বাড়ে, রাতে তখন আপনি মেডিউরাম আবার রোগের বৃদ্ধির সময় দিতে পারবেন না। আবার দিনের বেলা কিন্তু শারীরিক লক্ষণ বাড়ে, তারপর তখন দিনে কিন্তু মেডিউরাম দিতে পারবেন না। তাহলে শারীরিক লক্ষণ যদি দিনে বাড়া দেখেন তাহলে রাতে দিতে হবে। আর মানসিক লক্ষণ যখন আপনি রাতে বাড়ছে তাহলে আপনি মেডিউরাম রাতে দিতে পারবেন না, তখন দিনে দিতে হবে। কারণ হচ্ছে গিয়ে যখন রোগের বৃদ্ধি ওষুধ দেওয়া যাবে না, রোগীর যখন বৃদ্ধিটা কমে আসবে তখন দিতে হবে, তাহলে তার দিনে কমে, তাহলে তখন মেডিউরাম দিনে দিতে হবে। অ্যাভারেজে কিন্তু মেডিউরামের দিনে বৃদ্ধি, যেমন ন্যাট্টাপিওর সকাল থেকে বিকাল পর্যন্ত বৃদ্ধি, বিকেলের পরে আস্তে আস্তে কমে যায়, ঠিক মেডিউরাম এরকম
দিনে মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার বৃদ্ধি থাকে। তো যাই হোক, আমি আজকে অনেক একটু চেষ্টা করে আলোচনা করার জন্য, একদিন অনেক বেশি আলোচনা করলেও তো ওটা মনে থাকবে না। আর যারা এখানে অভিজ্ঞ চিকিৎসক আছে তারা তো ওগুলো জানেনই, যারা নবীন চিকিৎসক বা ছাত্র আছে মূলত তাদেরকে উদ্বুদ্ধ করা বা তাদেরকে তাদের মধ্যে ক্লাসিক্যাল চিকিৎসা নিয়ে আসাই হচ্ছে আমার মূল লক্ষ্য। কারণ যারা চিকিৎসাটা বুঝে গেছেন বা ক্লাসিক্যাল করেন, সিঙ্গেল মেডিসিন দেন, তাদেরকে বোঝানোর কিছুই নাই। কিন্তু যারা নবীন চিকিৎসক, যারা ছাত্র, তাদেরকে যদি বের করে নিয়ে আসা না যায় বা তাদেরকে যদি একটু শর্ট বা সহজ পথটা যদি দেখানো না যায়, তাহলে কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল বলি বা হেনিমেনীয় হোমিওপ্যাথি বলি, অর্গানন ভিত্তিক হোমিওপ্যাথি বলি, সেই জিনিসটা কিন্তু উঠে আসবে না। তো আমি বরাবরই চেষ্টা করি তাদের জন্য সহজে সুন্দর করে যেন একটা উপস্থাপনা বা যে কোনো লেখার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা যায়। আজকে আমরা আজকে আলোচনা রাখি, এরপরে আর একটা পর্ব আমি করব, সেখানে শারীরিক আরো কিছু লক্ষণ থাকবে। কিছু অভিজ্ঞ ডাক্তার যারা আছেন বা আমাদের অনেক মানে ওয়ার্ল্ড ওয়াইজ যারা বিখ্যাত চিকিৎসক, তাদের কিছু মন্তব্য সেখানে দিব। তো আজকে এখানে আমি আলোচনা রাখছি। আপনারা অনেক কষ্ট করে আমার আলোচনা শুনছেন, ধৈর্য ধরে শুনছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। শফিক ভাই, রুবেল ভাই বা হোসেনি ভাই, আপনারা আছেন লাইনে? স্যার আমি তো আছি, আপনার আলোচনা সুন্দর। আর রুবেল স্যারে তো আসার কথা, আহসানুর রুবেল স্যারে আছেন? রুবেল স্যারে নাই, রুবেল স্যারে নাই। আপনি একটু চালায় দেন স্যার। জি আজকে ক্লাসের উপর একটু সম্পূরক আলোচনা স্যার আপনি একটু করলে ভালো হয়। স্যার সম্পূরক আলোচনা, হ্যাঁ সম্পূরক আলোচনা যে করব, যে চমৎকার আলোচনা হলো, এরপরে সম্পূরক আলোচনার জায়গা থাকে না। চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। একটু ক্লাসের সবার পক্ষ থেকে স্যারের একটু অভিনন্দন বা বাকি একটু কথাবার্তা উৎসাহমূলক আমাদেরকে বললেন আপনি। আমরা অনলাইনে হোক অফলাইনে হোক যেখান থেকে হোক, যখন কিছু জিনিস জানবো শিখবো, এটা যদি নোট ডাউন করে রাখি তাহলে আমাদের চলতি পথে কাজে লাগবে। যেমন স্যার যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাকে রুগীকে ওষুধ দেওয়ার জন্য রাস্তা দেখাবে। এখন এই জায়গাটা যদি আমরা না জানি তখনই সমস্যা হয়ে যায়। এখন যেমন ধরেন ম্যাডোনিয়ামের একটা চমৎকার বিরল লক্ষণ বলা যায় বা একক লক্ষণও বলতে পারেন, সে হচ্ছে বিছানায় ঘুমাইতে যেতে চায় না কোন সময়। এটা যদি এই লক্ষণটা আপনি জানলেন যে হ্যাঁ এটা একটা চমৎকার লক্ষণ, এই লক্ষণ তো ম্যাডোনিয়ামের মধ্যে আমি পাবো না। কখন সে বিছানায় ঘুমাইতে যায় না, কেন সে বিছানায় ঘুমাইতে যায় না, যদি আমরা ওই জায়গাটা জানি তখন গিয়ে এটা হয় যে হ্যাঁ তার যখন রোগ বেড়ে যাচ্ছে বা মানসিক সমস্যা, অস্থিরতা দেখা দিচ্ছে, মানসিক প্রবলেমগুলো দেখা দিচ্ছে, তার মধ্যে ডিলিউশনস অনেক বেশি হচ্ছে, সে আশেপাশে অনেকেই পাচ্ছে, ভয় হচ্ছে, তখন হয়তো তার মধ্যে যায় না। আমরা এই জিনিসটা ধরে নিতে পারি। কিন্তু একটা সাধারণ অ্যাজমার পেশেন্ট কিংবা অন্য কোনো পেশেন্ট আসলো, যে কোনো একটা পেশেন্ট আসলেই তার মধ্যে যে আমরা এই সব লক্ষণ পেয়ে যাব, একদম ফার্স্ট গ্রেডের মেডিসিনগুলো পেয়ে যাব, এটা সব সময় হয় না। তার কারণে এই স্যারদের যে বিস্তারিত আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো যদি মন দিয়ে শুনি আর রোগীর সাথে যখন রোগী আসবে কথা বলবে, তখন যদি এটা আমরা একটু 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 করে ধরে নিতে পারি, তখন দেখা যায় যে আমাদের রোগী দেখতে, ওষুধ দিতে, রোগী ভালো করতে সহায়ক হয়। তো সেই জন্য যাই হোক, স্যারের প্রতি শুভকামনা এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগের পর্বটা যতটা ভালো হয়েছিল, এই পর্বটাও ততটাই, আমি বলবো তার চেয়েও বেশি ভালো হয়েছে। স্যার বললেন যে আরও একটা পর্ব করবেন, আমাদের জন্য খুব ভালো হবে যদি সেইটাতে এই দুইটা পর্বের সামারি নিয়ে পরেরটা নিয়ে টোটাল একটা পিকচার দেন। মানে যারা এই দুইটা পর্ব মিস করেছে তারাও যেন সেখান থেকে একটা পূর্ণতা নিয়ে যেতে পারে। এবং সবশেষে যদি স্যার একটা লেকচার সেটা আমাদের দেন, তাহলেও মনে হয় আমাদের জন্য খুব 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 বেশি উপকার হয়।
তা আমি আজকে যারা এখানে আছেন, যারা আজকে ক্লাসে আমরা আছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চালক সাহেব লিঙ্ক ক্রিয়েট করছেন, হুসাইনি সাহেব সবসময় স্যার কষ্ট করে আমাদেরকে ব্যস্ততার পরেও সময় দিচ্ছেন, এই জন্য সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের এই ক্লাসের পক্ষ থেকে আমাদের হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার শফিকুল ইসলাম স্যারকে, এবং সবচেয়ে বেশি পরিমাণ অভিনন্দন জানাই আজকে অত্যন্ত কষ্ট করে ক্লাসে আজকে মেডিসিনের উপরে পরিচয়ের উপর আলোচনা করেছেন হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ডাক্তার তপন বাড়ি স্যারকে, যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের নূতনদের জন্য অনেক কষ্ট করেছেন। তো আজকে যারা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসের সাথে যুক্ত ছিলেন সবাইকে অভিনন্দন। আপনারা জানেন হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রতি শনিবার রাত 9:30টায় আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হবে, চলছে। তো আগামী শনিবারও চলবে, আবার আগামী শনিবারে যথাযথ সময় আপনারা যুক্ত হয়ে আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবেন এবং পেশাগত কাজে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে স্ব স্থানে হোমিওপ্যাথিক একজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করবেন এবং সমাজে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা অর্জন করবেন। এই উদাত্ত আহ্বান রেখেই আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, সকলের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ।